হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আজ আমরা এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের 15 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অলরেডি 14টা ক্লাস আলোচনা করে ফেলেছি। তোমরা যদি আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আগের ক্লাসগুলি আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। অনেক অনেক ইম্পর্ট্যান্ট এমসিকিউ উইথ ডিটেলস কিন্তু আমরা এক্সপ্লানেশন সহ তোমাদের সামনে এক্সপ্লেন করেছি। সো আজকের যে প্র্যাকটিস সেট সেটা হচ্ছে 15 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস সেটটা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু নিজেরা ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং তারপর আমি কিন্তু তোমাদের অ্যান্সার অথেন্টিক অ্যান্সার উইথ এক্সপ্লানেশন কিন্তু প্রোভাইড করব। সো লেটস স্টার্ট। আজকের আমাদের প্রথম কোশ্চেন হলো, ট্রাই এ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? অর্থাৎ TRAI ট্রাইয়ের চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? সঞ্জু যাদব, RS সোধি, PD ভাগেলা নাকি P সিং? ইটস এ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এটা একটা কোশ্চেন। তোমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিতে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই ডেলি বেসিসে আমাদের চ্যানেলে ফলো করতে পারো। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ট্রাইয়ের চেয়ারম্যান পদে সম্প্রতি কিন্তু নিযুক্ত হলেন PD ভাগেলা। PD ভাগেলা কিন্তু সম্প্রতি ট্রাইয়ের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। অপশন 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা যদি ট্রাইটাকে দেখি তাহলে ট্রাইয়ের ফুল ফর্ম কি? ট্রাইয়ের ফুল ফর্ম হলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং ট্রাই যেটা এস্টাবলিশড হয়েছিল সেটা হয়েছিল 20 ফেব্রুয়ারি 1997, 1997 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি কিন্তু এটা এস্টাবলিশড হয়েছিল। ট্রাইয়ের হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত এবং ট্রাইয়ের প্রেজেন্ট সেক্রেটারি আছেন SK গুপ্তা। এই এডিশনাল ইনফরমেশনগুলো ট্রাই সম্পর্কে তোমরা অবশ্যই মনে রাখবে এবং এগুলো যদি তোমরা ফ্রিতে পেতে যাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও। সেখানে আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু ফ্রি PDF প্রোভাইড করি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার সুস্থ হওয়া করোনা রোগীদের জন্য টিবি পরীক্ষা বাধ্যতামূলক করল? হরিয়ানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ? তোমরা সবাই কিন্তু প্রত্যেকেই কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যারা ভিডিওটি দেখছো, কারণ এগুলো একটা প্র্যাকটিস সেট। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু তত ভালো হবে এবং তোমরা ক্লাসের শেষে অবশ্যই কার কত মার্কস হচ্ছে আউট অফ 30 সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু সম্প্রতি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্প্রতি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সুস্থ হওয়া করোনা রোগীদের জন্য টিবি পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক করেছে। তাহলে হয়ে যাবে অপশান 4 পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন মমতা ব্যানার্জি, গভর্নর হলেন জগদীশ ধনখড় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? অর্থাৎ মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি নিচের কোনটির মাধ্যমে হয়? DC ডায়নামো, AC ডায়নামো, মোটর নাকি বোথ A and B, 1 and 2, অর্থাৎ বোথ DC ডায়নামো অ্যান্ড AC ডায়নামো। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট যেটা অ্যান্সার হবে যে যান্ত্রিক শক্তি অর্থাৎ মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে আমাদের কনভার্ট করে কিন্তু ডায়নামো, এবং সেটা দুটো ডায়নামো হতে পারে, AC ডায়নামো হতে পারে এবং DC ডায়নামো হতে পারে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, 1 and 2। AC ডায়নামো এবং DC ডায়নামো যান্ত্রিক শক্তিতে থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে। তাহলে যদি আমরা জানতে চাই যে তাহলে মোটরের কাজ কি? মোটরের কাজ কিন্তু ঠিক এর উল্টোটা। মোটর কি করে? মোটর হচ্ছে ইলেকট্রিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি তৈরি করে, ইলেকট্রিক টু মেকানিক্যাল, সেটা হচ্ছে মোটরের কাজ। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি অর্থাৎ বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে মোটর, এবং ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিক নয়? অর্থাৎ এখানে আমাদের 4টে পাসের নাম দেওয়া আছে এবং তাদের অ্যাসোসিয়েটেড স্টেটের নাম দেওয়া আছে। তাহলে কোনটা সঠিক নয় সেটা তোমাদের ডিটেক্ট করতে হবে। তাহলে অপশান 1-এ আছে লিপুলেক উত্তরাখণ্ড, অপশান 2-এ আছে নাথুলা অরুণাচল প্রদেশ, অপশান 3-তে আছে রোহটাং হিমাচল প্রদেশ, অপশান 4-এ আছে পালঘাট কেরালা। তোমরা অবশ্যই প্রত্যেকেই কিন্তু এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো যে কোন স্টেটে কোন পাসটা অবস্থিত। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা লিপুলেক পাস সেটা কিন্তু আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, এটা কারেক্ট হয়ে যাবে। নাথুলা পাস সেটা কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থিত নয়, তাহলে এটাই কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, এই জোটটি কিন্তু সঠিক নয়। আমরা যদি রোহটাং পাস দেখি তাহলে সেটা হিমাচল প্রদেশে অবস্থিত, কারেক্ট, এবং পালঘাট সেটাও কিন্তু কেরালাতে অবস্থিত, কারেক্ট। তাহলে আমাদের ভুল আছে নাথুলা অরুণাচল প্রদেশ। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? নাথুলা কোন স্টেটে অবস্থিত? নাথুলা অবস্থিত আমাদের ইন্ডিয়ান স্টেট অফ সিকিম অবস্থিত নাথুলা পাস। সিকিমে নাথুলা ছাড়াও আর একটা ইম্পর্ট্যান্ট পাস অবস্থিত, সেটা কি? সেটা হচ্ছে জেলেপলা পাস।
জেলেপলা, জেলেপলা পাসটাও কিন্তু আমাদের সিকিমে অবস্থিত। এবং অরুণাচল প্রদেশে অবস্থিত একটি পাসের নাম কি? অরুণাচল প্রদেশে একটি পাসের নাম হচ্ছে বোমডিলা, বোমডিলা। ঠিক আছে, তাহলে আমাদের আরেকবার আমি বলে দিচ্ছি, লিপুলেখ পাস উত্তরাখণ্ডে অবস্থিত, নাথুলা পাস এবং জেলেপলা পাস সিকিমে অবস্থিত, রোহটাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত, পালঘাট কেরালাতে অবস্থিত এবং বোমডিলা পাসটা অরুণাচল প্রদেশে অবস্থিত। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ধারায় সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টেরই জাজমেন্ট পর্যালোচনা করার অধিকার দেওয়া হয়েছে? অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রিভাইজারি জুরিসডিকশন, অর্থাৎ কোনো একটা জুরিসডিকশন জাজমেন্ট দেওয়ার পর সুপ্রিম কোর্টের কিন্তু পাওয়ার আছে সেই জাজমেন্টটাকে আবার রিভাইজড করে একটা নতুন জাজমেন্ট দেওয়ার। ঠিক আছে, এই পাওয়ারটা কিন্তু সুপ্রিম কোর্টের আছে, কিন্তু আমাদের কোশ্চেনটা হলো কত নম্বর ধারা অনুযায়ী এই আর্টিকেল সুপ্রিম কোর্টকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে? আর্টিকেল 137, আর্টিকেল 138, আর্টিকেল 139 নাকি আর্টিকেল 140? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আর্টিকেল 137 কিন্তু সুপ্রিম কোর্টের যে রিভাইজারি জুরিসডিকশন সেটা কিন্তু আছে আর্টিকেল 137, আর্টিকেল 137 ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট তার নিজেরই জাজমেন্টকে পর্যালোচনা করার অধিকার পায়। ক্লিয়ার? তাহলে আমরা বাকি আর্টিকেলগুলো একটু দেখে নেব। তাহলে আর্টিকেল 137 কি বলছে? আর্টিকেল 137 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পারমিটস দ্য সুপ্রিম কোর্ট টু রিভিউ ইটস ওন জাজমেন্টস অর অর্ডার। অর্থাৎ তার নিজের জাজমেন্টকেই কিন্তু সে রিভিউ করতে পারে, সেই পাওয়ারটা কিন্তু আছে। আর্টিকেল 138 বলছে এনলার্জমেন্ট অফ জুরিসডিকশনস অফ দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন সেটাকে এনলার্জ করার প্রভিশন আছে আমাদের আর্টিকেল 138। কিন্তু তোমরা সবসময় মনে রাখবে এনলার্জমেন্টটা কার হাতে আছে? এই এনলার্জমেন্টটা কিন্তু পার্লামেন্ট করে। ঠিক আছে, পার্লামেন্ট বাই ল সুপ্রিম কোর্টের জুরিসডিকশনসটা কিন্তু এনলার্জ করতে পারে। আর্টিকেল 139 কি আছে? আর্টিকেল 139 আছে কনফারমেন্ট টু দ্য সুপ্রিম কোর্ট অফ পাওয়ার্স টু সার্টেন রিটস, অর্থাৎ যে সমস্ত আমাদের রিটস জুরিসডিকশন আছে, 5টা রিটস আছে, সেই 5টা রিটস কিন্তু আর্টিকেল 139 সাথে অ্যাসোসিয়েটেড। এবং আর্টিকেল 40 যেতে কি আছে? অ্যানসিলিয়ারি পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের যে অ্যানসিলিয়ারি পাওয়ার সেটা কিন্তু আমাদের আর্টিকেল 140 আছে। অবশ্যই তোমরা এই আর্টিকেলগুলো খুব মনে রাখবে, কারণ এই 4টা আর্টিকেলেই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, সিটি গ্রুপের প্রথম মহিলা সিইও পদে কে নিযুক্ত হলেন? ইন্দ্রা নুই, রূপা যাদব, ভিনিতা ডি গুপ্তা নাকি জ্যান ফ্রেজার? সিটি গ্রুপের প্রথম মহিলা সিইও পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ইন্দ্রা নুই কিন্তু হবে না, রূপা যাদবও হবে না, ভিনিতা ডি গুপ্তা হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জেন ফ্রেজার। জেন ফ্রেজার কিন্তু সম্প্রতি সিটি গ্রুপের প্রথম মহিলা সিইও হিসেবে নিযুক্ত হলেন। এবং যেটা সিটি গ্রুপ সেটা ফাউন্ডার কে ছিলেন? সিটি গ্রুপের ফাউন্ডার ছিলেন সামুয়েল অসগুড এবং সিটি গ্রুপের হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। নেক্সট কোশ্চেন, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, নিউ ইয়র্ক, আবুধাবি নাকি কুয়েত? ওপেকের ফুল ফর্ম কি? ওপেকের ফুল ফর্ম হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। ঠিক আছে, ওপেকের ফুল ফর্ম হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি এবং এর যে সদর দপ্তর সেটি অবস্থিত ভিয়েনাতে। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। এবং ভিয়েনা কোন কান্ট্রিতে অবস্থিত? ভিয়েনাতে অবস্থিত অস্ট্রিয়াতে। ঠিক আছে, অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু আমাদের ওপেকের সদর দপ্তর অবস্থিত। নেক্সট কোশ্চেন, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু করা হয়েছিল? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম 6তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 7তম, 8তম নাকি 10তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল? তোমরা এক্ষেত্রে সবসময় মনে রাখবে যে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম যেটা লঞ্চ করা হয়েছিল সেটা কিন্তু আমাদের 2004 সালে লঞ্চ করা হয়েছিল, 2004-এ। এই সালটা অবশ্যই তোমরা মনে রাখবে। ঠিক আছে, সালটা যদি জানো তাহলে সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা অটোমেটিক্যালি বের করে নিতে পারবে। এখন যেটা আমাদের 10তম পরিকল্পনা ছিল তার সময়কাল ছিল 2002 থেকে 2007 পর্যন্ত। তাহলে অবশ্যই এটা 2004-এর এর মধ্যেই পড়ছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 10তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল। 10তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা ছিল 2002 থেকে 2007 অবধি এবং মোর স্পেসিফিক্যালি যদি বলা হয় ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটা কিন্তু লঞ্চ করা হয়েছিল 2004-এ। নেক্সট কোশ্চেন, নিচের কোন দেশটি এনএসজি এর সদস্য নয়? অস্ট্রেলিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ভারত? তোমরা প্রত্যেকেই কিন্তু এর অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো, তাহলে তোমরা নিজেদের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে এবং কতগুলো ঠিক করছো বা ভুল করছো সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে।
তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে ভারত। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত কিন্তু এনএসজি এর সদস্য নয়। তাহলে এনএসজি এর সদস্য কিন্তু অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এনএসজি এর সদস্য, ভারত কিন্তু নয়। এনএসজি এর ফুল ফর্ম কি? এনএসজি এর ফুল ফর্ম হলো নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ, অর্থাৎ নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের কিন্তু ভারত একজন সদস্য নয়। এবং এই নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপটা কত খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছিল? এটা এস্টাবলিশড হয়েছিল 1974, 1974 খ্রিস্টাব্দে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ অবস্থিত হয়েছিল, যার মেম্বার অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত কিন্তু নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের একটি মেম্বার নয়। নেক্সট কোশ্চেন, 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? 1 জুল, 100 জুল, 36 জুল, নাকি 36 × 10⁶ জুল? এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতেই পারে সায়েন্সের একটু, যেহেতু এটা হাই লেভেলের একটা এক্সাম, তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই আসতে পারে। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 × 10⁶ জুল। ক্লিয়ার? এখন ওয়াটটা কিসের একক? ওয়াট মেনলি পাওয়ারের একক আমাদের, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে, পাওয়ারের একক কিন্তু ওয়াট। ওয়াট বা কিলোওয়াট আওয়ার, এটাই কিন্তু পাওয়ারের একক। আর জুল আমাদের কিসের একক? জুল হচ্ছে আমাদের ওয়ার্কের একক, অর্থাৎ কার্যের একক হচ্ছে জুল। এই দুটো অবশ্যই তোমরা মনে রাখবে যে আমাদের কার্যের একক হচ্ছে জুল এবং ক্ষমতার একক বা পাওয়ারের একক হচ্ছে ওয়াট, কিলোওয়াট বা কিলোওয়াট আওয়ার। এবং 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 × 10⁶ জুল। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা লঞ্চ করলো? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো সম্প্রতি যে রাজ্যটি মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা লঞ্চ করেছে সেই রাজ্যটি হলো আমাদের মধ্যপ্রদেশ। সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার কিন্তু মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা লঞ্চ করেছে। তাহলে অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক ইস্ত্রিতে নিচের কোন ধাতুটি ব্যবহার করা হয়? তামা, নাইক্রোম, লোহা নাকি লেড? বৈদ্যুতিক ইস্ত্রি অর্থাৎ ইলেকট্রিক যে ইস্ত্রি সেটাতে আমরা কোন ধাতু ব্যবহার করি? তামা, নাইক্রোম, লোহা, লেড। এক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে আমাদের যে ইলেকট্রিক ইস্ত্রি বা বৈদ্যুতিক ইস্ত্রি, সেখানে আমরা তামা, লোহা বা লেড কোনো দিনই ব্যবহার করি না। সেক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, নাইক্রোম ব্যবহার করা হয়। নাইক্রোম কেন ব্যবহার করা হয়? কারণ নাইক্রোম হচ্ছে এমন একটা মেটাল যার গলনাঙ্ক খুব বেশি এবং এটি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যেতে পারে। এবং সেই কারণেই যেহেতু বৈদ্যুতিক ইস্ত্রিতে একটা হাই টেম্পারেচারের সৃষ্টি হয়, তাহলে সেই তারগুলি যাতে গলে না যায় তার জন্য কিন্তু খুব হাই গলনাঙ্ক বিশিষ্ট তার সেখানে ব্যবহার করা হয়। এবং সেই জন্য আমরা নাইক্রোম ধাতুটি সেক্ষেত্রে ব্যবহার করি, কারণ নাইক্রোম ধাতু খুব সহজেই উত্তপ্ত হয়ে যেতে পারে এবং এর গলনাঙ্ক অনেক অনেক বেশি তামা, লোহা বা লেডের থেকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিউটন কে আবিষ্কার করেন? বোর, স্যাডউইক, রাদারফোর্ড নাকি ডাল্টন? নিউট্রনের আবিষ্কর্তা কে? নিউট্রনের আবিষ্কর্তা কে? এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নিউটন আবিষ্কার করেছিলেন কিন্তু স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? রাদারফোর্ড কি আবিষ্কার করেছিলেন? রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন প্রোটন। ক্লিয়ার? এবং যেটা আমাদের ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে টমসন। ঠিক আছে? জে টমসন আমাদের ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। আমরা যদি একটু চার্জটা দেখে নিই, তাহলে ইলেকট্রন হচ্ছে চার্জহীন এবং যেটা প্রোটন সেটা হচ্ছে পজিটিভ চার্জ এবং যেটা ইলেকট্রন সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্রথম কে কোনো পদার্থকে ধাতু বা অধাতু রূপে বিভক্ত করার প্রয়াস করেছিলেন? অর্থাৎ প্রথম কোন ব্যক্তি একটি পদার্থগুলিকে ধাতু এবং অধাতু এই দুটি ভাগে বিভক্ত করার প্রয়াস করেছিলেন? ফার্স্ট অ্যাটেম্প্ট কি করেছিলেন? মেন্ডেলিভ, লোথার মেয়ার, ল্যাভোসিয়ে নাকি হেনরি মোসলে? তো এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, প্রথম যেটা ধাতু এবং অধাতু রূপে ভাগ করার প্রয়াস মেন্ডেলিভ করেননি, কারণ মেন্ডেলিভ পর্যায় সারণীর সাথে সম্পর্কযুক্ত। লোথার মেয়ারও করেননি, হেনরি মোসলেও করেননি। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ল্যাভোসিয়ে কিন্তু প্রথম কোনো একটা পদার্থকে ধাতু এবং অধাতু এই দুটি ভাগে বিভক্ত করার প্রয়াস কিন্তু করেছিলেন। তাহলে আমাদের অপশান 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ল্যাভোসিয়ে। নেক্সট কোশ্চেন, সবথেকে হালকা তরল ধাতু কোনটি? Hg, Ga, Cs, Fr? তোমরা প্রত্যেকেই কিন্তু এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবথেকে হালকা ধাতু নিম্নলিখিত কোনটি? এদের মধ্যে সবথেকে হালকা কোনটা? তো এক্ষেত্রে যদি আমরা সবথেকে হালকা ধাতু দেখি, তাহলে সেক্ষেত্রে হালকা ধাতু হচ্ছে সিএসটা হচ্ছে সবথেকে হালকা ধাতু এদের মধ্যে, এবং হালকা এবং এটি তরল লিকুইড ধাতু। যদিও আমাদের মার্কারি বা পারদও কিন্তু একটা লিকুইড মেটাল, কিন্তু মার্কারির থেকেও সবথেকে বেশি হালকা কিন্তু আমাদের সিজিয়াম। ঠিক আছে? সিএসটা কিন্তু সবথেকে বেশি হালকা। ঠিক আছে? তাহলে সিএস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিএসটা হচ্ছে সবথেকে তরল ধাতু
তারপর হচ্ছে আমাদের মার্কারি, মার্কারিও একটা তরল ধাতু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন কিউ কোথায় অবস্থিত? কিউ গার্ডেন কোথায় অবস্থিত? ইংল্যান্ড, লখনৌ, বার্লিন, অস্ট্রেলিয়া। বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন কিউ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কিউ বোটানিক্যাল গার্ডেন অবস্থিত কিন্তু লখনৌয়ে নয়, কারণ কিউ বোটানিক্যাল গার্ডেন ইন্ডিয়াতে অবস্থিত নয়। তাহলে লখনৌ হবে না, বার্লিনও হবে না এবং অস্ট্রেলিয়াও হবে না। এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড। ঠিক আছে, কিউ বোটানিক্যাল গার্ডেন অবস্থিত আমাদের ইংল্যান্ডে। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়াতে নিম্নলিখিত কোনটি থাকে না? ডিএনএ, গলগি বডি, রাইবোজোম নাকি কোনোটিই নয়? তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে নিম্নলিখিত কোনটি থাকে না? ডিএনএ, গলগি বডি, রাইবোজোম নাকি কোনোটিই নয়? তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হয়ে যাবে, ব্যাকটেরিয়াতে কিন্তু ডিএনএ থাকে, রাইবোজোমও থাকে। ঠিক আছে, যেটা থাকে না সেটা হলো গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গলগি বডি। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ব্যাকটেরিয়ার মধ্যে গলগি বডি অনুপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভিটামিনটি পেয়ারাতে পাওয়া যায়? পেয়ারা অর্থাৎ গুয়াভা, গুয়াভাতে কোন ভিটামিনটি আমরা পাই? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে, যেটা আমরা যে ভিটামিনটা আমরা মেনলি পেয়ারাতে পাই সেটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সিটাকে কিন্তু আমরা পেয়ারার মধ্যে পেয়ে থাকি। ভিটামিন এ পাই না, বা বি12ও পাই না, বা ডিও পাই না। ভিটামিন সি কিন্তু আমরা পেয়ারার মধ্যে পাই। এবং তাহলে তোমাদের এক্ষেত্রে যেটা জানতে হবে, ভিটামিন সি এর কেমিক্যাল নেম অর্থাৎ রাসায়নিক নামটা জানতে হবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা তোমরা মনে রাখবে। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর কেমিক্যাল নেম। এবং ভিটামিন সি এর অভাবজনিত রোগটা কি? অর্থাৎ ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের স্কারভি রোগ হয়। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর কেমিক্যাল নেম হলো অ্যাসকর্বিক অ্যাসিড এবং এটি মেনলি পেয়ারাতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, গম উৎপাদনে ভারতবর্ষের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? অর্থাৎ ভারতবর্ষের কোন রাজ্যটি গম প্রোডাকশনে, হুইট প্রোডাকশনে প্রথম স্থান দখল করেছে? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমরা আগের দিন সর্বাধিক ধান উৎপন্ন রাজ্য জেনেছিলাম, আজকে তাহলে এখানে গম উৎপাদক রাজ্য কোনটি ভারতের প্রথম? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। ঠিক আছে, অপশান যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কিন্তু পাঞ্জাবই হাইয়েস্ট। কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, ওভারঅল ইন্ডিয়ান স্টেটের মধ্যে সবথেকে বেশি গম উৎপাদন হয় আমাদের উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের পর হচ্ছে পাঞ্জাব, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, এই তিনটে ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি সাজাই, সবথেকে টপ হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে পাঞ্জাব, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ। কিন্তু যেহেতু এখানে উত্তরপ্রদেশ অপশান নেই, তাহলে এক্ষেত্রে আমাদের পাঞ্জাবই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের দীর্ঘতম নদী কোনটি? ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী নাকি সিন্ধু? যেহেতু বলেছে ভারতবর্ষের দীর্ঘতম নদী, তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে, সেটা ব্রহ্মপুত্র হবে না, গোদাবরীও হবে না, সিন্ধুও হবে না। তাহলে ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম নদী কিন্তু হচ্ছে আমাদের গঙ্গা। গঙ্গাই হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম নদী। এবং গঙ্গার যদি আমরা লেন্থটা জানি, সেটা অ্যাপ্রক্সিমেট হচ্ছে 25 কিলোমিটার। ঠিক আছে, 25 কিলোমিটার হচ্ছে এর লেন্থ। এবং গঙ্গা নদীটা ফাইনালি কিন্তু কোথায় পতিত হয়েছে? সেটা কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, অর্থাৎ বে অফ বেঙ্গলে কিন্তু পতিত হয়েছে। পরবর্তী কোশ্চেন, এবং যদি গঙ্গা নদীর উৎপত্তিটা জানি, তাহলে গঙ্গা নদী অবশ্যই আমাদের উত্তরাখণ্ডের রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে আমাদের যেটা গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানটি কয়টি খণ্ডে বিভক্ত? 16টি খণ্ডে, 22টি খণ্ডে, 24টি খণ্ডে নাকি 25টি খণ্ডে? অর্থাৎ এখানে আমাদের জানতে চেয়েছে ভারতের সংবিধানে কতগুলো পার্টে বিভক্ত, কতগুলো খণ্ড বলতে কতগুলো পার্ট আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তোমরা হয়তো অনেকেই জানো কতগুলো পার্ট আছে, তোমরা সবাই কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তাহলে ভারতের সংবিধানের যে মোট কটি খণ্ড আছে, অবশ্যই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান 2। আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, সেখানে কিন্তু 22টি খণ্ডে বা 22টি পার্টে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনটা বিভক্ত। ঠিক আছে, তাহলে অপশান 2 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে যদি কোশ্চেনটা থাকতো ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে, তাহলে শিডিউল কিন্তু আমাদের কটা আছে? 12টা শিডিউল আছে। ঠিক আছে, 12টা শিডিউল আছে। 4টা পরে অ্যাড হয়েছে, ইনিশিয়ালি 8টা ছিল এবং পরবর্তী ক্ষেত্রে 10, 11, 9, 10, 11 এবং 12 যোগ হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বিহার স্পঞ্জ আয়রন প্ল্যান্ট কোথায় অবস্থিত?
বিহার স্পঞ্জ আয়রন প্ল্যান্ট কোথায় অবস্থিত? আদিত্যপুর, সোনারি, চন্ডিল নাকি তামার? বিহার স্পঞ্জ আয়রন প্ল্যান্ট কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিহার আয়রন প্ল্যান্ট যেটা, সেটা কিন্তু আদিত্যপুরে অবস্থিত নয়, সোনারিতেও নয়, তামারেও নয়। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের চন্ডিল। চন্ডিলে কিন্তু বিহার স্পঞ্জ আয়রন প্ল্যান্ট অবস্থিত। তোমরা অবশ্যই এটা মনে রাখবে যে বিহার স্পঞ্জ আয়রন প্ল্যান্ট অবস্থিত চন্ডিলে। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কে নির্ধারণ করেন? পে কমিশন, ল কমিশন, পার্লামেন্ট নাকি কাউন্সিল অফ মিনিস্টার? তাহলে সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদের যে বেতন সেটা নির্ধারণ করেন কিন্তু পে কমিশন, ল কমিশন, পার্লামেন্ট নাকি কাউন্সিল অফ মিনিস্টার। তোমরা সবসময় মনে রাখবে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে বেতন সেটা পে কমিশন বা ল কমিশন বা কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু ডিসাইড করে না, সেটা ডিসাইড করে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট। পার্লামেন্ট কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন নির্ধারণ করে, ঠিক আছে। এবং সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী বেতনটা নির্ধারিত হয়? আর্টিকেল 125 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লিভস ইট টু দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট টু ডিটারমাইন দ্য স্যালারি, আদার অ্যালাউন্সেস, পেনশন এটসেট্রা অফ দ্য সুপ্রিম কোর্ট জাজ। ক্লিয়ার? এটা আর্টিকেল 25 অনুযায়ী কিন্তু পার্লামেন্টের হাতে আছে তাদের স্যালারি, অ্যালাউন্স, পেনশন ডিসাইড করার। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড রেবিস ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড রেবিস ডে 26শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর নাকি 29শে সেপ্টেম্বর? ওয়ার্ল্ড রেবিস ডে তোমরা প্রত্যেকেই কিন্তু এটা কমেন্ট করার চেষ্টা করো। ওয়ার্ল্ড রেবিস ডে কোন দিন পালন করা হয় এটা কিন্তু আমি অ্যান্সার বলবো না, তোমরা অনেকেই জানো এবং অনেকেই এটা অ্যান্সার দাও, কিন্তু প্রত্যেকেই তোমরা দাও। ওয়ার্ল্ড রেবিস ডে আমরা কোন দিনে সেলিব্রেট করি? 26শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর নাকি 29শে সেপ্টেম্বর? এটা তোমরা অ্যান্সারটা দাও। আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। মোহাম্মদ শাহ কাকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন? হরিনন্দ শাহকে, উমিচাঁদকে, ফতেচাঁদকে নাকি ওপরের কোনোটিই নয়? এখন মোহাম্মদ শাহ যে ব্যক্তিকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন সেই ব্যক্তির নাম কি ছিল? তোমরা প্রত্যেকেই এটাও কমেন্ট করে জানাও কি অ্যান্সার হবে এর কারেক্ট অ্যান্সার। তো এক্ষেত্রে আমাদের যেটা আনসার হবে, মোহাম্মদ শাহ যে জগৎ শেঠ উপাধিটি দিয়েছিলেন সেটা কিন্তু তিনি ফতেচাঁদকে দিয়েছিলেন, ঠিক আছে। ফতেচাঁদ, অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফতেচাঁদকে মোহাম্মদ শাহ জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন। এখন ফতেচাঁদ হ্যাজ রিসিভড দ্য টাইটেল অফ জগৎ শেঠ ফ্রম মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহর কাছ থেকে ফতেচাঁদ জগৎ শেঠ টাইটেলটা পেয়েছিলেন। ফতেচাঁদ ওয়াজ অ্যাডপ্টেড সন অফ মানিকচাঁদ। ফতেচাঁদ কে ছিলেন? মানিকচাঁদের অ্যাডপ্টেড সন ছিলেন। হি অবটেন দ্য টাইটেল সেট ফ্রম দ্য এম্পায়ার ফারুকসিয়ার, এবং তিনি সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে সেট উপাধিটা পেয়েছিলেন এবং জগৎ শেঠ উপাধিটা পেয়েছিলেন মুহম্মদ শাহের কাছ থেকে। ফতেচাঁদ কে ছিলেন? ফতেচাঁদ ছিলেন মানিকচাঁদের অ্যাডপ্টেড সন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলি সঠিকভাবে সাজাও। হিন্দু কলেজ কলকাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়, নীল বিদ্রোহ এবং উডেস ডেসপ্যাচ। অর্থাৎ এগুলো কোন সময় ঘটেছিল সেই সাল অনুযায়ী এদেরকে পরপর ক্রোনোলজিক্যালি সাজাতে হবে। তাহলে যদি আমরা একটু দেখি হিন্দু কলেজটা যদি আমরা দেখি, তাহলে হিন্দু কলেজটা এস্টাবলিশ হয়েছিল কলকাতাতে 1817 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যেটা, সেটা তৈরি হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। ইন্ডিগো রিভোল্ট অর্থাৎ নীল বিদ্রোহ হয়েছিল 1859 খ্রিস্টাব্দে, এটা 3 নম্বর। এবং যেটা আমাদের উডস ডেসপ্যাচ হয়েছিল সেটা হয়েছিল 1854 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটা 4 নম্বর। তাহলে সর্বপ্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে, তাহলে আমাদের প্রথম হয়ে যাবে 1। সেকেন্ড কি হবে আমাদের? ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হবে না, ইন্ডিগো রিভোল্টও হবে না, উডস ডেসপ্যাচ কিন্তু তারপরে হয়েছিল অর্থাৎ 1854 খ্রিস্টাব্দে, তাহলে তারপরে হয়ে যাবে 4। থার্ডে কি হচ্ছে? থার্ড হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা 1857 খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল, তাহলে তারপর হয়ে যাবে আমাদের 2। এবং লাস্ট যেটা হয়েছিল সেটা ইন্ডিগো রিভোল্ট 1859-এ, তাহলে এটা লাস্টে হয়ে যাবে 3। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 1, 4, 2, 3, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি অপশান কোনটা এখানের মধ্যে কারেক্ট হচ্ছে, এখানের মধ্যে যেটা কারেক্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের, তোমরা যদি অপশানগুলো একটু দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশান ডিটা কিন্তু এদের মধ্যে কারেক্ট হচ্ছে, ঠিক আছে। অপশান ডি 1, 4, 3, 2, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? বেঙ্গল গ্যাজেট 1785, 1782, 1780 নাকি 1779? তো যে বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি যেটা প্রকাশিত হয়েছিল সেটা কত সালে? তোমরা অবশ্যই এটা অনেকেই জানো হয়তো অ্যান্সারটা, এবং এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নিউজ পেপার ছিল, কারণ এটাই ছিল ইন্ডিয়ার প্রথম নিউজ পেপার। ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া ছিল বেঙ্গল গ্যাজেট,
এবং এটা সর্বপ্রথম যেটা প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট পত্রিকাটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল এবং এটা ছিল ভারতবর্ষের সর্বপ্রথম নিউজ পেপার। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন ইন্ডিয়া ওয়াজ বেঙ্গল গেজেট, এবং এটা পাবলিশ কে করেছিলেন? জেমস অগাস্টা সিকি পাবলিশ করেছিলেন জানুয়ারি 29, 1780-তে। 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টা সিকি এই নিউজ পেপারটি পাবলিশ করেছিলেন। নেক্সট কোশ্চেন, সেবা সদনকে প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী, বেহারামজি মালাবারি, আর.জি. ভান্ডারকর নাকি বি.কে. জয়কর? সেবা সদন কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, সেবা সদন কিন্তু শিবনারায়ণ অগ্নিহোত্রী প্রতিষ্ঠা করেননি, আর.জি. ভান্ডারকরও করেননি, বি.কে. জয়করও করেননি। সেবা সদন প্রতিষ্ঠা করেছিলেন বেহারামজি মালাবারি, অর্থাৎ বি.এম. মালাবারি কিন্তু আমাদের সেবা সদনটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেবা সদনটি বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 1885 খ্রিস্টাব্দে বোম্বেতে বেহারামজি মালাবারি কিন্তু সেবা সদনের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, হোম রুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? হোম রুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1905, 1904, 1908 নাকি 1903? তাহলে এক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে যে হোম রুল সোসাইটিটা যেটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1904 খ্রিস্টাব্দে হোম রুল সোসাইটিটা প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন 2 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবং হোম রুল সোসাইটিটা এস্টাবলিশ কে করেছিলেন? শ্যামাজি কৃষ্ণ বর্মা করেছিলেন। লন্ডনে হোম রুল সোসাইটি এস্টাবলিশ করেছিলেন, এবং যে সমস্ত অন্যান্য ব্যক্তিরা এর সাথে অ্যাসোসিয়েট ছিলেন তারা ছিলেন ভিকাজি রুস্তমজি কামা, দাদাভাই নৌরোজি এবং এস.আর. রানা। এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু যে হোম রুল সোসাইটি যেটা শ্যামাজি কৃষ্ণ বর্মা লন্ডনে 1904 খ্রিস্টাব্দে এস্টাবলিশ করেছিলেন, তার আরও অন্যজন সদস্যদের মধ্যে এরা ছিলেন। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকে আমাদের মক টেস্টের যে শেষ কোশ্চেন, রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020-তে কে জয়লাভ করলেন? অর্থাৎ সম্প্রতি যেটা আমাদের রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স হলো 2020, তাতে সম্প্রতি কে জয়লাভ করলেন? লুইস হ্যামিল্টন, ভাল্টেরি বোট্টাস, ম্যাক্স ভেস্টাপেন নাকি অ্যালেক্স জর্ডান? তাহলে এক্ষেত্রে যেটা অ্যান্সার হবে, তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর কারেক্ট অ্যান্সার কী হবে। ঠিক আছে, এবং যেটা কারেক্ট অ্যান্সার হবে সেই ব্যক্তিটি কোন দেশের নাগরিক, অর্থাৎ হি বিলংস ফ্রম হুইচ কান্ট্রি, সেটাও তোমাদের লিখতে হবে, এবং তিনি কোন গাড়ির সাথে অ্যাসোসিয়েটেড সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। যেহেতু এটা হচ্ছে একটা রেসিং গেম, তাহলে তিনি যে গাড়িটার সাথে বা কারটার সাথে অ্যাসোসিয়েটেড সেটার নাম লিখতে হবে, এবং তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন, এবং 2020-তে রাশিয়ান গ্র্যান্ড প্রিক্সের জয়লাভ কে করলেন সেটা তোমাদের লিখতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্টস বক্সে কমেন্ট সেকশানে জানাবে, এবং তোমাদের আলটিমেট আজকে 30টা কোশ্চেনের মধ্যে কত মার্কস হলো সেটাও কিন্তু তোমরা জানাবে। কতগুলো ঠিক করতে পারলে, কতগুলো ভুল বললে, অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আশা করি তোমাদের এই এমসিকিউগুলো নিয়ে আজ তোমাদের কোনো অসুবিধা নেই। আজ পরের দিন অর্থাৎ নেক্সট সোমবার কিন্তু আমাদের ক্লাস কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে 7টার থেকে হচ্ছে। এটা নেক্সট সোমবারে আমাদের 16 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু ঠিক সন্ধ্যে 7টার থেকে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো। প্রত্যেকটা এমসিকিউকে অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং দেখো তোমাদের প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় আছে। সো থ্যাংক ইউ গাইস, প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও একটু। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর দ্য ডে।